এই করোনা প্যান্ডেমিকের পরে গেম ডেভেলপমেন্ট সেক্টরটা যে কতটা গ্রো করছে সেটা আশা করি আর আমাকে বলে দিতে হবে না। 2022 সালে সারা বিশ্বে গেমিং ইন্ডাস্ট্রির ভ্যালুয়েশন ছিল $173 বিলিয়ন এবং বলা হচ্ছে 2027 সাল নাগাদ এই ইন্ডাস্ট্রিটা $314 বিলিয়ন পৌঁছাবে। বাংলাদেশে এতদিন পর্যন্ত গেম ডেভেলপমেন্ট নিয়ে ভালো কিছু শোনা না গেলেও ইদানিং আমরা খেয়াল করছি বাংলাদেশেও ছোট ছোট অনেক প্রতিষ্ঠান গড়ে উঠছে। মোট কথা বাংলাদেশেও গেম ডেভেলপমেন্ট সেক্টর নিয়ে ভালো কিছু করার স্বপ্ন দেখছে এখন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নূর মোহাম্মদ সাগর। আজকে আমরা কথা বলবো কিভাবে গেম ডেভেলপমেন্ট সেক্টরে কেরিয়ার করা যায় সে বিষয়ে। এই ভিডিওটি মূলত আমার খুবই প্রিয় একজন ইন্ডিয়ান ইউটিউবার শ্রদ্ধা কাপড়ার একটি ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে, তবে অবশ্যই আমার নিজস্বতা রয়েছে। আমি আমার নিজের মতো করে বিষয়গুলোকে আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। অনেক কথা হয়েছে না? তাহলে চলুন স্ক্রিনে যাওয়া যাক। গেম ডেভেলপমেন্ট নিয়ে আমাদের অনেকের মধ্যেই একটা ভুল ধারণা রয়েছে, আর সেটি হচ্ছে আমরা অনেকেই মনে করি যে গেম ডেভেলপার হতে গেলে বোধহয় প্রোগ্রামার হতে হবে। বিষয়টা আংশিক সত্য আবার আংশিক মিথ্যা। আংশিক সত্য এই কারণে যে একটা গেমের মেইন কম্পোনেন্টই হচ্ছে প্রোগ্রামিং। সেই ক্ষেত্রে আমরা গেম ডেভেলপমেন্টের মেইন যে স্কিল সেটাকে প্রোগ্রামিং ধরেই নিতে পারি, বাট প্রোগ্রামার না হলে যে আপনি এই সেক্টরে কেরিয়ার করতে পারবেন না, বিষয়টা একদমই সেরকম নয়। আপনি যদি 3D মডেলিং কিংবা কনসেপ্ট আর্ট কিংবা সাউন্ড ডিজাইন এই বিষয়গুলোতেও যদি দক্ষ হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি গেম ডেভেলপমেন্ট সেক্টরে কেরিয়ার করতে পারবেন। একটু কঠিন মনে হলো না? আচ্ছা, সহজ করে দিচ্ছি। আমি যদি এইখানের যে কয়টা কেরিয়ার ফিল্ড রয়েছে সেগুলো সম্পর্কে যদি সংক্ষেপে একটু ওভারভিউ দেই না, তাহলেই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে হচ্ছে প্রোগ্রামিং। প্রোগ্রামিং নিয়ে আমার মনে হয় না নতুন করে খুব বেশি কিছু বলার আছে, কারণ প্রোগ্রামিং সম্বন্ধে আমরা অনেকেই জানি, অ্যাটলিস্ট এই সেক্টরে যাদের আগ্রহ আছে। প্রোগ্রামিং দিয়ে মূলত আমরা গেমটাকে ফাংশনাল করি, মানে গেমটা কোন ডিভাইসে চলবে, কোন অপারেটিং সিস্টেমে চলবে, কোন গেমিং ইঞ্জিনের উপর ভিত্তি করে গেমটা তৈরি করা হবে এবং গেমের অ্যাকশনগুলো কি কি হবে সেই বিষয়গুলো মূলত প্রোগ্রামিং দিয়ে করা হয়। তারপরে আসা যাক 3D মডেলিংয়ে। 3D মডেলিং কি? 3D মডেলিং হচ্ছে আপনারা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একটা ক্যারেক্টারের ছবি। তো 3D মডেলিংয়ের মাধ্যমে গেমের যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো ডিজাইন করা হয় এবং সেগুলো এনিমেট করা হয়। তারপরে রয়েছে কনসেপ্ট আর্ট। কনসেপ্ট আর্টের মাধ্যমে মূলত গেমের যে সারাউন্ডিং পরিবেশটা রয়েছে সেই পরিবেশটা ডিজাইন করা হয়। গেমের চারপাশে যে গাছপালা, নদী নালা বা বিল্ডিং, যেই রকম গেমে যে ধরনের পরিবেশ থাকে ওই পরিবেশটা মূলত ডিজাইন করা হয়। তারপরে রয়েছে সাউন্ড ডিজাইন। এটা খুবই ডিমান্ডিং একটা জব গেম ডেভেলপমেন্ট সেক্টরে। সাউন্ড ডিজাইনাররা মূলত ডিজাইন করে, আপনি যদি গেম খেলে থাকেন তাহলে খেয়াল করবেন বন্দুক থেকে বুলেটটা যে বের হওয়ার সময় যে সাউন্ডটা তৈরি হয় সেটা ডিজাইন করা, ফাইটিং এর সময় যে সাউন্ডগুলো তৈরি হয় সেটা ডিজাইন করা, গেমের মধ্যে যে মিউজিকগুলো থাকে সেইগুলা ডিজাইন করা। মোট কথা একটা গেমের মধ্যে যত ধরনের সাউন্ড থাকে, মিউজিক থাকে, সেই সাউন্ড এবং মিউজিকগুলোকে ডিজাইন করাই হচ্ছে সাউন্ড ডিজাইনারের কাজ। আপনি চাইলে একজন দক্ষ সাউন্ড ডিজাইনার হিসেবেও গেম ডেভেলপমেন্ট সেক্টরে কেরিয়ার করতে পারেন। একটা গেম মূলত দুইটা প্রসেসে তৈরি হয়। এক হচ্ছে কোনো গেমিং স্টুডিও বা টিম হিসেবে, আর এক হচ্ছে ইন্ডিভিজুয়াল বা ইন্ডি গেম ডেভেলপমেন্ট যেটাকে বলা হয়। তো গেমিং স্টুডিওতে যেটা হয়, কেউ সেখানে প্রোগ্রামার হিসেবে কাজ করে, কেউ সেখানে 3D মডেলার হিসেবে কাজ করে, কেউ কনসেপ্ট আর্টিস্ট হিসেবে কাজ করে, আবার কেউ সাউন্ড ডিজাইন হিসেবে কাজ করে। মানে এক একটা পার্ট এক একজন করে, এরকম সবাই মিলে একসাথে একটা গেম ডেভেলপমেন্ট করে। আর এই প্রসেসটাতে মূলত অনেক বড় বড় হাই এন্ড হেভি টাইপের গেমগুলো তৈরি হয়। আর দ্বিতীয় পদ্ধতিটা হয়েছে ইন্ডিভিজুয়াল বা ইন্ডি গেম ডেভেলপ। এখানে একজন ইন্ডিভিজুয়াল পারসন সবকিছু করে। এক্ষেত্রে সাধারণত ছোট ছোট গেমগুলোই ডেভেলপ করা হয়। একজন গেম ডেভেলপার যখন তার গেম ডেভেলপমেন্ট সেক্টরে প্রবেশ করে তখন সে সাধারণত বিভিন্ন ধরনের ছোট ছোট গেম ডেভেলপ করে, আর সেই ক্ষেত্রে সে ইন্ডিভিজুয়ালি গেমগুলো ডেভেলপ করে থাকে। যে কোনো মেশিন চলতে গেলে যেমন তার একটি ইঞ্জিন লাগে, তেমনি একটি গেম চলতে গেলেও তার একটি ইঞ্জিন লাগে। আমরা গেম খেলার সময় কিন্তু ফিজিক্সের লগুলো অনেক সূক্ষ্মভাবে অ্যাপ্লাই করা হয়। যেমন আপনি কত স্পিডে দৌড়ালে কতটুকু সময়ে কতটুকু পথ অতিক্রম করতে পারবেন, কিংবা আপনি গুলি করলে গুলিটা কোথায় গিয়ে লাগবে, গাড়ির রেসিং এর ক্ষেত্রে গাড়ির স্টিয়ারিং ঘুরালে গাড়িগুলো কত ডিগ্রি কোণে বাঁক নিবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেক সূক্ষ্ম ফিজিক্স ল এর ব্যাপার। তো প্রতিটা গেমে কিন্তু এরকম ফিজিক্সের লগুলো অ্যাপ্লাই করা থাকে। তো গেমিং ইঞ্জিনের কাজ হচ্ছে, আমরা যদি কোনো একটি গেমিং ইঞ্জিনকে ব্যবহার করে গেমগুলো তৈরি করি, তো গেমিং ইঞ্জিনের কাজ হচ্ছে এই ফিজিক্সের লগুলো আগে থেকেই এই গেমিং ইঞ্জিনগুলোতে থাকে। তো যখন আমরা এই গেমিং ইঞ্জিনগুলো ব্যবহার করে গেমগুলো তৈরি করি তখন দেখা যাচ্ছে যে এই ফিজিক্সের লগুলো অটোমেটিক
গেমগুলোতে পেয়ে যায়। শুধু যে ফিজিক্সের ল বিষয়টা এরকম নয়, এখানে আরো অনেক কিছু বিষয় আছে, ডিভাইস কম্পিটিবিলিটি আছে, সিস্টেম কম্পিটিবিলিটি আছে, আরো অনেক ধরনের বিষয় আছে। তবে আমরা অত ডিপে না গিয়ে যদি সংক্ষেপে বলি তাহলে সাধারণত এই বিষয়গুলোই। এখন মার্কেটে অনেক ধরনের গেম ইঞ্জিন রয়েছে, তার মধ্যে আমরা এখানে কিছু উল্লেখ করেছি, যেমন গেম মেকার আছে, ইউনিটি আছে, তারপরে আনরিয়েল আছে। এখন প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা ফিচার আছে, প্রত্যেকটার আলাদা আলাদা ফাংশনালিটি আছে। এখন গেম মেকার মূলত 2D গেমসগুলোর জন্য ভালো। আবার ইউনিটির কথা যদি বলেন, ইউনিটি 2D 3D দুই ধরনের গেমের জন্যই ভালো। আবার আপনি যদি বলেন যে না আমি 3Dর চেয়েও অনেক আলট্রা গ্রাফিক্সের গেম তৈরি করব, তখন সেক্ষেত্রে আপনি আনরিয়েল ইউজ করতে পারেন। এখন কথা হচ্ছে নতুন হিসেবে আমি আসলে কোনটা শিখবো, কোনটা শিখলে আমার জন্য ভালো হবে। আমি বলবো গো ফর ইউনিটি, কারণ ইউনিটি হচ্ছে মোস্ট ডাইভার্স গেম ইঞ্জিন এভার। আপনি ইউনিটি দিয়ে 2D গেম ডেভেলপমেন্ট করতে পারবেন, আপনি ইউনিটি দিয়ে 3D গেম ডেভেলপমেন্ট করতে পারবেন, আপনি ইউনিটি দিয়ে কনসোলের জন্য গেম ডেভেলপমেন্ট করতে পারবেন, মোবাইল ডিভাইসের জন্য করতে পারবেন, পিসির জন্য করতে পারবেন, তারপরে ম্যাকের জন্য করতে পারবেন, উইন্ডোজের জন্য করতে পারবেন। মানে ইউনিটি দিয়ে আপনি সব কিছু করতে পারবেন গেম ডেভেলপমেন্টে। তাই আমি বলবো যদি গেম ডেভেলপমেন্ট মাত্র শুরু করে থাকেন তাহলে আপনার অবশ্যই উচিত হবে ইউনিটি নিয়ে কাজ করা। এখন আসা যাক কি কি স্কিল লাগবে এই সেক্টরে কেরিয়ার করতে। আপনি যদি প্রোগ্রামার হিসেবে গেম ডেভেলপমেন্টে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই যে কোনো একটি গেমিং ইঞ্জিনে অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আমরা ইউনিটিকে প্রেফার করি। আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো মাস্ট লাগবেই, সেক্ষেত্রে সি শার্প বা C++ অথবা পাইথন হলে খুবই ভালো। এই তিনটাই গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক বেশি জনপ্রিয়। অথবা আপনি যদি 3D মডেলার হিসেবে কাজ করতে চান, আপনি যদি ক্যারেক্টারগুলোকে ডিজাইন করতে চান, ক্যারেক্টারগুলোকে এনিমেট করতে চান, তাহলে আপনার 3D মডেলিংয়ে অনেক বেশি দক্ষতা লাগবে, তারপরে হচ্ছে অ্যানিমেশনে দক্ষতা লাগবে। ঠিক একইভাবে কনসেপ্ট আর্টিস্ট হিসেবে যদি আপনি গেম ডেভেলপমেন্ট সেক্টরে কেরিয়ার করতে চান তাহলে আপনাকে ইলাস্ট্রেশনে অনেক বেশি দক্ষতা থাকতে হবে। আপনি সম্পূর্ণ ইলাস্ট্রেশনের মাধ্যমে যে সারাউন্ডিং পরিবেশটা গেমের থাকবে তা ডিজাইন করতে হবে। তারপর হচ্ছে ড্রয়িংয়ে আপনার অনেক ভালো হাত থাকতে হবে, খাতার যে ড্রয়িংটা সেটাকে ভিজুয়ালাইজ করার দক্ষতা থাকতে হবে। অথবা আপনি যদি সাউন্ড ডিজাইনার হিসেবে কাজ করতে চান তাহলে আপনাকে মিউজিক কম্পোজিশন এবং সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে অনেক ভালো দক্ষতা থাকতে হবে। আপনি যখন এই স্কিলগুলো ডেভেলপ করে ফেলবেন এখন আপনার টাইম হচ্ছে নেমে পড়া, কাজে নেমে পড়তে বলছি। আর এই ক্ষেত্রে এক্সপার্টরা যে সাজেশনটা দেয় সেটা হচ্ছে আস্তে আস্তে সিম্পল গেমস থেকে হাই গ্রাফিক গেমের দিকে যাওয়া। প্রথমে আপনি যেটা করবেন টেক্সট বেস সিম্পল গেমসগুলো দিয়ে শুরু করবেন, তারপরে আপনি যেটা করবেন 2D গেমসগুলো দিয়ে শুরু করবেন। যখন টেক্সট বেস গেমগুলোতে একটু অভিজ্ঞতা অর্জন করবেন, যখন আপনি একটু প্রফিশিয়েন্ট হবেন, তারপরে 2D গেমসগুলোর দিকে শিফট হবেন। অনেকে সবসময় 2D গেমস নিয়েই থাকে, কারণ 2D গেমসেরও একটা হিউজ মার্কেট রয়েছে। কিংবা আপনি যদি হাই গ্রাফিক্স গেমের দিকে শিফট হতে চান তাহলে আমি বলবো যে কিছুদিন 2D গেমস নিয়ে কাজ করার পরে যখন আপনার অভিজ্ঞতা আরেকটু বাড়বে তখন আপনি 3D গেমস বা হাই গ্রাফিক্সের গেমসগুলোর দিকে যেতে পারেন। এখন কথা হলো কাজ তো শিখলাম, কিন্তু কাজ করব কোথায়? সত্যিকার অর্থে গেম ডেভেলপার হিসেবে আপনার কাজের কোনো অভাব হবে না, আপনি অনেক জায়গায় কাজ করতে পারবেন। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হচ্ছে আপনি গেম জেম অথবা হ্যাকেথনে বিভিন্ন কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবেন। এই দুইটা প্ল্যাটফর্ম হচ্ছে অনেকটাই কন্টেস্ট প্ল্যাটফর্মের মতো, সেখানে বায়াররা প্রজেক্ট পাবলিশ করে থাকে এবং আপনি সেখানে পার্টিসিপেট করতে পারবেন। এখানে সরাসরি টাকা খুব কমই উপার্জন করা যায়, কিন্তু আপনি যদি কোনো একটা প্রজেক্টে উইন হন আপনি প্রাইজ পাবেন। ওই প্রাইজ হতে পারে কোনো গ্যাজেট কিংবা কোনো সাবস্ক্রিপশন কিংবা অনেক সময় টাকা, সরাসরি টাকাও হতে পারে। তবে ভালোই, খারাপ না, অনেকেই করে, অনেকে পার্টিসিপেট করে। তারপরে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন, তারপরে আপনারা ভুডুতে কাজ করতে পারেন। ভুডু হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার গেমিংয়ের মার্কেটিংগুলো করা হয়। এখানে শুধু মার্কেটিং না, মানে ওদের মোটো হচ্ছে আপনি শুধু আপনার গেমটা ডেভেলপ করেন, বাকি আদার্স যে কাজগুলো রয়েছে মার্কেটিং বলেন বা প্রমোশনাল যত বিষয়গুলো আছে সব কিছুই আমরা ম্যানেজ করব, আপনি শুধু আপনার গেম ডেভেলপমেন্টে মনোযোগ দেন। এটাও খুবই ভালো একটা প্ল্যাটফর্ম, এখানে অনেক গেম ডেভেলপাররাই কাজ করে। তারপর আপনি সরাসরি কোনো গেমিং স্টুডিওতে ফুল টাইম চাকরি করতে পারেন।
এবং আরেকটা কাজের ক্ষেত্র রয়েছে গেমিফিকেশন। এই গেমিফিকেশনটা ইদানিং অনেক জনপ্রিয় হচ্ছে। একটু সহজ করে বলার চেষ্টা করি, আমরা যারা বিকাশ অ্যাপ ইউজ করি কিংবা দারাজ অ্যাপ ইউজ করি তারা কিন্তু দেখবেন যে বিকাশের মধ্যে রেওয়ার্ড সিস্টেম রয়েছে, যে আপনি যদি এত টাকা সেন্ড করেন তাহলে এত কয়েন আপনার অ্যাকাউন্টে জমা হবে, কিংবা দারাজ থেকে আপনি এত টাকার উপরে পণ্য কিনলে আপনার এত পয়েন্ট আপনার অ্যাকাউন্টে জমা হবে। এরপরে যখন দেখা যায় যে 3000 4000 বা একটা নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট হয় তখন সেগুলো রিডিম করা যায়। তো এই যে ইউজারদের এঙ্গেজ রাখার যে প্রক্রিয়াটা সেটাই মূলত গেমিফিকেশন। আর এটা খুবই জনপ্রিয় হচ্ছে কারণ প্রতিটা অ্যাপই চাচ্ছে তাদের ইউজারকে তাদের অ্যাপের মধ্যে এঙ্গেজ করে রাখতে, যাতে করে তাদের আলটিমেটলি সেলস বৃদ্ধি হয়। তো এখানেও কিন্তু গেম ডেভেলপারদের অনেক চাহিদা রয়েছে, অনেক গেম ডেভেলপাররা এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে কাজ করে। তো এই ছিল আজকের ভিডিও। চেষ্টা করেছি গেম ডেভেলপমেন্ট সেক্টরের কেরিয়ার রোডম্যাপটাকে একটু সহজ করে বোঝাতে। কতটুকু সফল হয়েছি জানি না, তবে আমি আমার দিক থেকে সর্বোচ্চ এফর্টটাই দেওয়ার চেষ্টা করেছি। আরেকটি কথা, আমি জানি এখনও আপনাদের অনেকের মনেই একটা বিষয় খুবই খুঁতখুত করছে, আর সেটা হচ্ছে স্যালারির বিষয়টা। স্যালারির বিষয়টা আমি ইচ্ছা করেই বাদ দিয়েছি, কারণ বাংলাদেশের গেম ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিটা এখনও অতটা ভালোভাবে গ্রো করেনি। ফলে এই মুহূর্তে বাংলাদেশের মার্কেটে এক্সাক্ট অ্যামাউন্টটা বলা একটু কঠিন। আমাদের বাংলাদেশি গেম ডেভেলপাররা সাধারণত প্রতি বছরে 5 থেকে 6 লক্ষ টাকা আনুমানিক এরকম একটা রেঞ্জের মধ্যে উপার্জন করে থাকে। বাট যেহেতু আমাদের দেশের গেম ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে গ্রো করছে, তাই আশা করা যায় এই অ্যামাউন্টটা অবশ্যই বাড়বে।